2026-এর বিধানসভা ইলেকশনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের শেষ বাজেট। এই বাজেট আজকে বিধানসভা থেকে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করলেন। যখন বিধানসভা থেকে এই বাজেট পেশ করা হচ্ছিল তখন আমাদের বলের রিপোর্টার সঞ্জু সুর সেখানে উপস্থিত ছিল। আমি সঞ্জুদার থেকে ডিরেক্টলি জানবো যে আজকের এই বাজেটে সাধারণ মানুষ কি পেল। দেখো, মূলত এটা বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্ট বলা হয়। কারণ অন্তর্বর্তীকালীন বাজেট বলা ভালো, কারণ যেহেতু ভোট আছে 4 মাসের জন্য এটা পেশ করা হয়, বাজেট পেশ করা হয়। তো আজকের যখন এটা 4 মাসের জন্য পেশ করা হচ্ছে এবং যেহেতু ভোট আছে, ফলে তুমি খুব স্বাভাবিকভাবেই জানো যে এটাকে কিন্তু ভোটমুখী বাজেটই বলা হয়, বলা উচিত। আমি বলা হয় বলবো না, বলা উচিত বলাটাই বেটার হবে। কারণ যেহেতু ভোট, তাই রাজ্য সরকার বা রাজ্য শাসক দল তারা চাইবে যে তাদের টার্গেট ভোটার কারা তাদেরকে ছুঁয়ে যেতে এই বাজেটের ঘোষণার মাধ্যমে, এবং সেটাই আক্ষরিক করতে হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন বাজেট পেশ করছেন, বাজেট বইটা পাওয়ার পরে আমি প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে যে টার্গেটের কথা বলা হচ্ছে না, সেগুলোকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা। কিভাবে? এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে ডিএর কথা ঘোষণা করা, 4% ডিএর কথা ঘোষণা করা, এবং 3 হচ্ছে যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য একটা নতুন প্রকল্পের কথা ঘোষণা করা। ফলে অভিমুখটা প্রথমেই পরিষ্কার হয়ে গেছিল যে রাজ্য সরকার যে এই ভোটার এখন পেশ করতে চলেছে সেটা কোন দিকে তাদের লক্ষ্য। এবং যেহেতু লক্ষ্মীর ভান্ডারের কথা বলছি, লক্ষ্মীর ভান্ডারে প্রায় এই স্পেকুলেশনটা ছিলই যে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হবে। কারণ আমরা 2021-এর পর থেকে প্রত্যেক কটা যে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের আগে যে মাঝখানে একটাই বড় নির্বাচন ছিল 2024-এর লোকসভা নির্বাচন, সেই সময় আমরা দেখেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি হয়েছে। ফলে আজকেও মনে করা হচ্ছিল যে এই যে মহিলাদের, যেটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা বড় ভোট ব্যাংক, সেই মহিলাদের আকৃষ্ট করার জন্য কিছু না কিছু তো করবেন। আমাদের দ্য ওয়ালের কপিতেও হয়েছে, আমরাই প্রথম সর্বাগ্রে জানিয়েছিলাম যে সর্বাধিক হয়তো 500 টাকা বাড়ানো হতে পারে। আক্ষরিক অর্থে দেখা গেল যে সেটাই চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হলো। এবার এই যে মাসিক ভাতা 500 টাকা বাড়ানো, তার মানে যেটা হলো সেটা হচ্ছে যারা সাধারণ ঘরের মহিলারা, যারা এতদিন পর্যন্ত বা আজকের তারিখের আগে পর্যন্ত 1000 টাকা করে পেতেন, তারা এখন থেকে 1500 টাকা করে পাবেন। এবং যারা 1200 টাকা পেতেন, কারা 1200 টাকা পেতেন না, SC ST কমিউনিটি যারা, অর্থাৎ তপশিলি জাতি উপজাতির যারা, তারা 1200 টাকা পেতেন, তারা এখন থেকে 1700 টাকা পাবেন। ফলে এটা একটা কিন্তু ওই যে মহিলা ভোটার, প্রায় 3 কোটির উপরে মহিলা ভোটার আছে ভাই, ফলে সেই ভোটারদের কিন্তু টার্গেট করে এই বরাদ্দ বৃদ্ধিটা ঘোষণা করা। আমি এইখানে একটা জিনিস বলবো যে 2021-এর যখন ইলেকশন হয়েছিল তখন আমরা দেখেছিলাম এই লক্ষ্মীর ভান্ডারটা প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল, মহিলা ভোট টানার জন্য একটা খুব বড় রোল প্লে করেছিল। 2026-এর বিধানসভা ইলেকশনের আগেও সেম একটা এরকম প্রকল্প আনা হচ্ছে, যুবসাথী, যেটা সম্ভবত যারা যুবক তাদেরকে 1500 টাকা করে মাসে দেওয়া হবে। খুব ভুল না হলে হিসেব করে যদি দেখো, মাসে যদি 1500 টাকা হয়, দিনে 50 টাকা। কি মনে হচ্ছে যেখানে আরো চাকরি বাড়ানো উচিত, যেখানে আরো জব ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত, সেখানে 50 টাকা দিলে কি চিড়ে ভিজবে? দিনে 50 টাকায় চিড়ে ভিজবে? এটা তোমার পকেট মানির থেকেও কম। সৌম্য, তুমি যেভাবে বলেছো বিষয়টা মানে অর্থনীতির পরিভাষায় হয়তো ওইভাবে ধরা হয় না। কারণ হ্যাঁ, এটা তো ঠিক যে একটা শিক্ষিত বেকার যুবক যে যুবসাথী প্রকল্পের আওতায় আসবেন এবং যিনি মাসে 1500 টাকা পাবেন, এক্ষেত্রে যে শর্ত দেওয়া আছে তাকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। তাহলে একটা মাধ্যমিক পাস শিক্ষিত যুবক সে মাসে 1500 টাকা বা দিন প্রতি 50 টাকা চিড়ে ভিজবে কিনা সেটা হয়তো সময় বলবে, কিন্তু রাজ্য সরকার চেষ্টা করেছে তাদেরকে যে ছুঁয়ে যেতে। কারণ ওই একটা কথা আছে না যে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো। দেখো, যুবকরা এই মুহূর্তে কিছুটা ক্ষুব্ধ, তাদের চাকরি নেই, চাকরি পাচ্ছে না, যদিও চাকরি পেয়ে থাকে কোর্টের অর্ডারে তাদের চাকরি চলে যাচ্ছে। আমি পরিষ্কার করে বলছি যে 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। ফলে এই যে একটা সম্প্রদায়, সেই সম্প্রদায় বা এই যে সমাজ, সেই সমাজকে আকৃষ্ট করার জন্য কিছু না কিছু তো দিতে হতো। হ্যাঁ, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বাজেট ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারের কথা ঘোষণা করা বা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের কথা উল্লেখ করা, সেটা গেম চেঞ্জার হয়েছিল। একেবারে 2021-এ লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পে পাবে গ্রামের মহিলারা এটা জেনে ঢেলে ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, ফলে সেটা গেম চেঞ্জার হয়েছিল। এবারে এই যুবসাথী প্রকল্প, সেটা গেম চেঞ্জার হবে কিনা সেটা কিন্তু সময় বলবে। কারণ
মাসে 1500 টাকা হলে অক্ষরিক অর্থে তো দিন প্রতি 50 টাকা। আচ্ছা, এবার ডি এর বিষয়টায় আসি। সেটা হচ্ছে যে আজকে 4% ডি এর বৃদ্ধি হয়েছে, এটা ছাড়া আর কি কি হলো? দেখো, আজকে সকালেই সুপ্রিম কোর্ট এই ডিএ সংক্রান্ত যে মামলা, সেই মামলা রায় দিয়েছে। রায় ঘোষণার পরে সুপ্রিম কোর্ট কি বলেছে? এর আগে তাদের অবজারভেশনে বলেছিল যে 25% অর্থাৎ বকেয়া যেটা রয়েছে ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের যে প্রাপ্য, সেই প্রাপ্য বকেয়া ডিএর 100%-এর মধ্যে 25% দিয়ে দিতে হবে। রাজ্য সরকার সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে গিয়ে আজকে তার শুনানি, দীর্ঘ শুনানির পর আজকে সেটা রায় হয়েছে। রায়তে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 25% ডিএটা দিতেই হবে, অর্থাৎ বকেয়া ডিএর 25% রাজ্য সরকারকে দিতেই হবে, এবং সেটা 31শে মার্চের মধ্যে। কিন্তু যখন ভোট আজকে পেশ করা হচ্ছে, ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হচ্ছে, অর্থাৎ বাজেট বক্তৃতা, এটা কিন্তু বেশ কিছুদিন আগে তৈরি করা হয়, মানে লেখাটা। ফলে আমাদের একটা আশঙ্কা ছিল যে তাহলে কি চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী বাজেট পেশ করবার সময় ডিএর প্রসঙ্গটাকে এড়িয়ে যাবেন, তিনি কি বলবেন না? আবার এটাও আমাদের কাছে খবর ছিল যে রাজ্য সরকার কিন্তু ন্যূনতম 4% ডিএ ঘোষণা করতে পারে। যদি না আজকে এই সুপ্রিম কোর্টের রায়টা আসতো, তাহলে তো রাজ্য সরকারের এই ঘোষণাটা রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে অনেক বেশি আশা জাগাতো। যদিও একটা বড় সংখ্যক রাজ্য সরকারি কর্মচারীরা এখনো ক্ষুণ্ণ, তারা এখনো মনে করছেন যে রাজ্য সরকার তাদের প্রাপ্য বঞ্চিত থেকে বঞ্চনা করছে, তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটা দিচ্ছে না। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে রাজ্য সরকার কি করবে? তোমার এখানে অবশ্যই নিশ্চয়ই মনে হচ্ছে বা তুমি প্রশ্ন করতে চাইছো যে তাহলে রাজ্য সরকার এখন আপাতত কি করবে, রাজ্য সরকারের করণীয় কি? কারণ সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে দিয়েছে, তাহলে তো রাজ্য সরকারকে সেটা মানতে হবে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যখন বাজেট হয়ে যায়। বাজেট হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় তাকে এটা নিয়ে জানতে চাওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে 25% দিতেই হবে এবং 31শে মার্চের মধ্যে দিতে হবে, তাহলে রাজ্য সরকার কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানান যে তিনি একটি কমিটি গঠন করছেন, যে কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে বলে তিনি জানান, যে কমিটি তাকে রিপোর্ট করবে, সরকারকে রিপোর্ট করবে, এবং মুখ্য সচিবকে মাথায় রেখে কমিটি গঠন করা 5 সদস্যের একটি কমিটি, তারা জানিয়ে দেবে। তারা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে দিতে হবে, তাহলে দিয়ে দেবো। আর যদি তারা অন্য কোনো উপায় বের করতে পারেন, কারণ দেখো 25% মানে প্রায় 10,000 কোটি টাকা, এটা একটা মানে হেলাফেলা করার অ্যামাউন্ট নয়। 10,000 কোটি টাকা কিন্তু রাজ্য সরকারকে 31শে মার্চের মধ্যে দিতে হবে। এবং আরো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তার অনেক আগে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে এবং ভোটের আবহে চলে যাব আমরা, সম্ভবত এ মাসের শেষের দিকেই ভোট ঘোষণা হয়ে যাবে। রাজ্য সরকারের উপরে কিন্তু একটা বড় চাপ নিঃসন্দেহে। সুপ্রিম কোর্টের এই রায় এবং মুখ্যমন্ত্রীর ভাষ্যতেই পরিষ্কার যে তিনি এই যে কমিটি গঠন করেছেন, সেই কমিটির মুখাপেক্ষী তিনি থাকছেন। এখন সেই কমিটি যা বলবে তার উপর নির্ভর করে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা বলা যায়, আমি আরো একবার বলছি, যে সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু রাজ্য সরকারের উপর একটা বড় আর্থিক বোঝার চাপ সেটা রয়েছে। ঠিক, যখন বিধানসভার ভেতরে যখন তুমি গোটা বিষয়টা তুমি খুঁটিয়ে দেখছিলে, তখন আমি বাইরে ছিলাম, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওখানে এসেছিলেন। উনি একটা বিষয় বললেন যে রাজ্য যদি এতদিনেও ডিএ না চোকাতে পারে, তাহলে আজকে বলার পরেও পারবে না। যদি বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, সে সব যা ডিএ, বকেয়া ডিএ যা বাকি আছে সব চুকিয়ে দেবে। এই বিষয়টাকে কিভাবে দেখছো? 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যত রাজনৈতিক সভা করেছিলেন, প্রত্যেকটা রাজনৈতিক সভাতে, আমি স্পেসিফিক্যালি বলছি, প্রত্যেকটা রাজনৈতিক সভাতে তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে বাম সরকার তারা ডিএ দিতে পারছে না, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএর এতটা ফারাক, আমি সরকারে আসলে সব মিটিয়ে দেবো। আজকে সেম কথা শুভেন্দু অধিকারী বলছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য বলো বা আচ্ছা নওশাদ সিদ্দিকীও আজকে ওখানে ছিলেন। ইনফ্যাক্ট নওশাদ সিদ্দিকী কিন্তু আজকের এই বাজেটটা দেখে বলেছে যে এইটা কিন্তু পুরোপুরি ভোটমুখী বাজেট, ভোটের আগে পুরো ভোটমুখী একটা বাজেট। এটা কি বা কি করে দেখছো? তো এটা তো আমরা আগেই বলেছি যে এটা ভোটের আগে যখন হচ্ছে, তাহলে তো এটা ভোটমুখী। খুব স্বাভাবিক, সবকটা রাজনৈতিক দল যারা সরকারে থাকে তারা ভোটের বছরে যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করে সেটা ভোটমুখী বাজেটই হয়। সেটা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও যদি বলো, যখন পার্লামেন্ট ইলেকশন হয়, কেন্দ্রীয় সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবার সময় ভোটমুখী বাজেটই পেশ করে। এটাতে অন্যথা কিছু না, এটাই একেবারে সঠিক, মানে রাজনীতিগতভাবে সঠিক পদক্ষেপ। ফলে এটা নতুন কিছু না। আর একটা জিনিস তোমাকে বলি, রাজ্য সরকার আজকে যে শুধু লক্ষ্মীর ভান্ডার করেছে তা নয়, তাদের যে টার্গেট, যেটা বারবার করে বলছি, রাজ্যের মহিলা ভোটার, সেই মহিলা ভোটাররা টার্গেট, এবং সেই টার্গেটের কারণে তুমি দেখো আজকে অঙ্গনওয়াড়ি যে কর্মী আছেন ICDS এর, তাদের ভাতা
সেটা 1,000 টাকা করে বাড়ানো হয়েছে ঠিক। অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের। এবং তার সঙ্গে সঙ্গে আশাকর্মী, সাম্প্রতিক সময় আশাকর্মীরা কলকাতার রাস্তায় পুরো তাদের যে অ্যাজিটেশন ছিল সেটা বিস্ফোরক হয়েছিল। ঠিক ঠিক। আমি এই আশা কর্মীদের এই বিষয়টা নিয়ে আমি আসি। একদিকে যেখানে মহিলাদের জন্য 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হচ্ছে, সেইখানে আশা কর্মী, যেহেতু তুমি মহিলাদের বিষয়টা বলছো, আমি যখন এই আশা কর্মীদের, যখন ওরা রাস্তায়, যখন ওরা স্বাস্থ্য ভবনের বাইরে যখন ওরা বিক্ষোভ করছিল, তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, তখন ওদের এই গোটা বিষয়টা আমি কভার করছিলাম। আশা কর্মীদের যে প্রধান যে কয়েকটা ওদের যে রিকোয়ারমেন্ট ছিল, যে ম্যাটারনিটি লিভ নেই, আর ওদের যে মাইনে, ওদের মাইনে অনেক বছর ধরে বাড়েনি, সেইখানে ওদেরকে এত বছর বাদে ম্যাটারনিটি লিভ দেওয়া হচ্ছে, আর এতদিন বাদে ওদেরকে 1000 টাকা করে, ওদের যা মাইনে তাদের থেকে 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। তাছাড়া যে বাকি যে ওদের আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল, যে কোভিড এর সময় ওরা যে এক্সট্রা কাজ করেছে, ফ্রন্ট লাইনে আশা কর্মীরাও আছে। আমি এটাও শুনছিলাম যে আজকে সিভিক ভলেন্টিয়ার যারা, তারা যদি কাজে থাকা অবস্থায় যদি তাদের কিছু হয়, তাদেরকে 5 লাখ টাকা করে তারা পাবে, আর্থিক সাহায্য পরিবার পাবে। আর্থিক সাহায্য পাবে। তো একদিকে যারা ফ্রন্ট লাইনে, এরা দুজনেই আছে, যে কোভিড এর সময় যে আশা কর্মীরা যারা কোভিড এর সময় কাজ করেছিল, যে টাকা পাওয়ার কথা ছিল সে টাকা কিন্তু এরা পায়নি। এই বিষয়টা কি? না দেখো, আজকের বাজেটে কিন্তু পরিষ্কার এটা করে দেওয়া হয়েছে যে আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের ক্ষেত্রেও তারা যদি কর্মরত অবস্থায় মারা যান, অর্থাৎ কাজ করতে করতে মারা যান, যেটাকে ডাইং ইন হ্যান্ডেজ বলা হয়, সেটা যদি হয় তাহলে কিন্তু তাদের নিকটাত্মীয় বা পরিবার 5 লক্ষ টাকা পাবে। আর তুমি যেটা মেটার্নিটি লিভের কথা বললো, সেটাও কিন্তু আজকে বাজেটে ঘোষণা করা হয়েছে, 180 দিনের সবেতন মেটার্নিটি লিভ পাবে। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো বিশ্বাস করেন, এবং যেটা বাস্তবে বারবার করে ঘটে এসছে, যে মহিলা ভোটাররাই তাকে ভোট বাক্সে উতরে দেন। এবং এক্ষেত্রেও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাই, মানে সেইটাকে মাথায় রেখেই এটা আজকের এই বাজেটটা পেশ করা। একদম ঠিক। এবার দেখবার বিষয় যে আজকের এই বাজেট ভোটে কোনো এফেক্ট ফেলে কিনা। আর এই বিষয়ে আরো খবর পেতে হলে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। ধন্যবাদ।